দীর্ঘ এক বছর পর আন্তর্জাতিক ফুটবলে ফিরে বাংলাদেশের মুখোমুখি হয় মালদ্বীপ। আর লম্বা সময় ধরে খেলার বাইরে থাকা এই মালদ্বীপের কাছেই 1-0 গোলে হেরে যায় বাংলাদেশ। ঘরের মাঠে মালদ্বীপের কাছে হেরে যাবে বাংলাদেশ, এমনটা হয়তো কেউই প্রত্যাশা করেননি, কিন্তু বাস্তবতা উপলব্ধি করেছেন সবাই। মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ দাপট দেখিয়েছে ঠিকই, কিন্তু গোল করতে না পারায় সে দাপট কোনো সুখকর বার্তা বয়ে আনতে পারেনি। প্রথম ম্যাচে বাংলাদেশের বেশ কিছু পুরনো সমস্যা আবারও স্পষ্ট হয়েছে, আর সেসব সমস্যা নিয়ে কাজ করে দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশ পেয়েছে মাত্র 2 দিন সময়। এই সময়ে সব সমস্যার সমাধান খুঁজে দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে হাভিয়ের ক্যাভরেরা শিষ্যরা। বসুন্ধরা কিংস এরেনায় বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিতীয় ম্যাচ শনিবার সন্ধ্যা 6টায়। এই ম্যাচে বাংলাদেশ কোন কোন জায়গায় পরিবর্তন আনবে, হাভিয়ের ক্যাভরেরা কি তার ফরমেশন বদলাবেন, চলুন এ বিষয়ে আলোচনা করা যাক। 2022 সাফ চ্যাম্পিয়নশিপ থেকে নিয়মিত 4-4-2 ফরমেশনে খেলছে বাংলাদেশ। এই ফরমেশন বাংলাদেশকে বেশ কিছু সাফল্য এনে দিলেও গত ম্যাচে তার প্রভাব পড়েনি। ভুল পাস, ম্যান মার্কিংয়ে ব্যর্থতা, প্রতিপক্ষের কাছ থেকে বল ছিনিয়ে আনতে না পারা এবং নিজেদের মধ্যে সমন্বয়হীনতা দলকে অনেকটাই পিছিয়ে দিয়েছে। তার সঙ্গে গোলের সুযোগ নষ্ট করার চিরায়ত সমস্যা তো ছিলই। তাই হাভিয়ের ক্যাভরেরা এই ম্যাচে ফরমেশন পরিবর্তন করতে পারেন। গোল পোস্টে মিতুল মার্মা কোচের প্রথম পছন্দ হলেও প্রথম ম্যাচে তাকে বেশ নার্ভাস দেখা গেছে, বেশ কয়েকবার তার হাত থেকে বল ফসকে গেছে। তাই এই ম্যাচে আনিসুর রহমান জিকো একাদশের সুযোগ পেতে পারেন। রাইট ব্যাক পজিশনে সাদউদ্দিন এই ম্যাচে একাদশে থাকবেন। তার পাশে সেন্টার ব্যাক পজিশনে তপু বর্মনের খেলাও নিশ্চিত, তবে অভিজ্ঞ খেলোয়াড় এবং অধিনায়ক হিসেবে তপুর কাছ থেকে আরও দায়িত্বশীল পারফরমেন্সের প্রত্যাশা সবার। তার সঙ্গে সেন্টার ব্যাক হিসেবে মেহেদী হাসান মিঠুকে একাদশে চান সমর্থকরা। গত 2 মৌসুম ধরেই ধারাবাহিক পারফর্ম করা মিঠু জাতীয় দলে খেলার সুযোগ পাচ্ছেন না, বিষয়টা তার জন্য হতাশারই বটে। যদিও এতদিন তপু বর্মন ও তারিক কাজীর জন্য একাদশে জায়গা পাননি তিনি, এরপর তারিক কাজী না থাকলেও তাকে একাদশে রাখা হয়নি। গত ম্যাচে অনভিজ্ঞ শাকিল আহাদ তপু একাদশে জায়গা পেলেও সেভাবে প্রত্যাশা পূরণ করতে পারেননি। আন্তর্জাতিক পর্যায়ে খেলার জন্য তার আরও পরিপক্ক হওয়া প্রয়োজন, তাই এবার মিঠুকে একাদশে দেখতে চাইবেন সমর্থকরা। লেফট ব্যাকে ইসা ফয়সাল এই ম্যাচে অটো চয়েস। গত ম্যাচে বেশ কিছু দুর্দান্ত ক্রসে গোলের সুযোগ তৈরি করেছেন তিনি, রক্ষণেও ছিলেন রক সলিড। ডিফেন্সিভ মিডফিল্ডে মোহাম্মদ হৃদয় অটো চয়েস হলেও গত ম্যাচে চেনা ছন্দে ছিলেন না। অবশ্য এই পজিশনে কোচের হাতে তেমন কোনো অপশন নেই, তাই তার ফর্মে ফেরার দিকে তাকিয়ে থাকবে দল। তার সঙ্গে সোহেল রানাকে ডাবল পিভটে খেলাতে পারে বাংলাদেশ। লম্বা সময় অফ ফর্মে থাকা অভিজ্ঞ এই মিডফিল্ডার গত ম্যাচে বেশ কিছু ভালো সুযোগ তৈরি করেছিলেন, তাই তার ফর্মে থাকার দিকেও তাকিয়ে থাকবে বাংলাদেশ। এদিকে গত ম্যাচে লেফট উইংয়ে খেলেছেন ফয়সাল আহমেদ ফাহিম। ভালো খেলেও ফাইনাল থার্ডে গিয়ে ডিসিশন মেকিংয়ে হতাশ করেছেন তিনি। গতি এবং স্কিলে প্রতিপক্ষ বক্সে ঢুকলেও সুযোগগুলো কাজে লাগাতে পারছেন না তিনি, তাই তার জায়গায় শাহরিয়ার ইমনকে সুযোগ দিতে পারেন ক্যাভরেরা। অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে শেখ মোরসালিন ও শাহ কাজেমের মধ্যে লড়াই হতে পারে। গত ম্যাচে এই পজিশনে খেলা মোরসালিন চেনা ছন্দে ছিলেন না, পছন্দের জায়গায় তাই মোরসালিনকে চেনা ছন্দে চাইবে বাংলাদেশ। অবশ্য গত ম্যাচে রাইট মিডফিল্ডে খেললো শাহ কাজেমের মূল পজিশন অ্যাটাকিং মিডফিল্ড, তাই এই পজিশনে তাকেও চিন্তা করতে পারেন ক্যাভরেরা। আর রাইট উইংয়ে রাকিব হোসেনের উপরই আস্থা রাখবে বাংলাদেশ। গেল কয়েক বছর ধরেই বাংলাদেশের অন্যতম সেরা পারফর্মার এই রাকিব। দুর্দান্ত গতির সঙ্গে স্কিল দিয়ে বরাবরই প্রতিপক্ষ রক্ষণে ভীতি ছড়ান তিনি, কিন্তু ফাইনাল থার্ডে প্রপার ডিসিশন মেকিং এবং ফিনিশিং টাচের অভাবে গোল করতে পারছেন না তিনি। আর এই বিষয়গুলো নিয়ে দ্রুতই রাকিবকে উন্নতি করতে হবে। এদিকে বেশ লম্বা সময় ধরে প্রপার নাম্বার 9 ছাড়াই খেলছে বাংলাদেশ, যার অভাবটা ম্যাচের মধ্যে ভালোই টের পাওয়া যায়। তাই এই ম্যাচে নবাগত পিয়াস আহমেদ নোভাকে সুযোগ দিতে পারে ক্যাভরেরা। আবার কাজেমকে অ্যাটাকিং মিডফিল্ডে রেখে মোরসালিনকে নাম্বার 9 হিসেবে খেলানো যেতে পারে। সব মিলিয়ে 4-2-3-1 ফরমেশনে বাংলাদেশের একাদশটা ঠিক এমনই হতে পারে। আগামী বছর এশিয়ান কাপের বাছাই পর্বের আগে র্যাঙ্কিংয়ে উন্নতির লক্ষ্য ছিল বাংলাদেশের, কিন্তু এর আগে ভুটানের বিপক্ষে হার এবং মালদ্বীপের বিপক্ষে সবশেষ ম্যাচে হারের কারণে সে লক্ষ্য পূরণ হওয়া সম্ভব নয়। তারপর আত্মবিশ্বাস বাড়াতে ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে বাংলাদেশের। এবার দেখার বিষয় বছরের শেষ ম্যাচে সমর্থকদের মন ভরাতে পারে কিনা হাভিয়ের ক্যাভরেরা শিষ্যরা।